আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আজ থেকে চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। প্রত্যয় পেনশন স্কিমে কর্মচারীদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে যেটি কম তা কাটা হবে এবং সম পরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন 35 সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রত্যাবর্তন সহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা মোট 3টি দাবি জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আন্দোলনরত শিক্ষকরা বিশ্ববিদ্যালয় দিবসে অংশ নিয়েছেন কিনা, পরীক্ষা স্থগিতের বিষয়ে কি বলছেন তারা জানাবেন। সিনথিয়া, আসলে পূর্বের যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী কিন্তু শিক্ষকরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠানটি রয়েছে বিশ্ববিদ্যালয় দিবস সেটিতে অংশ নেননি। তারা পূর্বের ঘোষণা অনুযায়ী 12টা থেকে যে আন্দোলন করার কথা সেখানে তারা আন্দোলনে আসলে তারা অবস্থান নিচ্ছেন এবং আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তার আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীরা যেটি বলছেন যে শিক্ষার্থীরা চান যেন দ্রুত তাদের শিক্ষকদের সব সমস্যার সমাধান হয়ে যেন তারা আবারও ক্লাসে ফিরে আসেন। এবং বিশেষ করে আজকে যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, প্রথম বর্ষের শিক্ষার্থীরাও অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে ক্যাম্পাসে তারা এসেছিলেন, তাদের নবীনবরণ হওয়ার কথা ছিল এবং সেই উৎসাহ নিয়ে এসে তারা তখন জানতে পারলেন যে ক্লাস পরীক্ষা সব কিছুই বর্জন করা হচ্ছে, অনেকটাই তারা হতাশ হয়েছেন এবং তারা বলছেন যে শিক্ষকদের যৌক্তিক যে আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনটি শিক্ষকরা চালিয়ে যাবেন, তবে দ্রুত সময়ের মধ্যে যেন সেটি সমাধান হয় সেটি তারা চাচ্ছেন। আমরা একটু শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রয়েছে তার সঙ্গে কথা বলবো। ম্যাডাম, একটু বলবেন আপনাদের আন্দোলন তো চলমান রয়েছে, আজকে কর্মসূচি দেওয়া হচ্ছে, কি করবেন আপনারা আন্দোলনে? না, আমরা তো ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি গতকাল। আজকে 1 জুলাই থেকে আমাদের এই লাগাতার কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমরা বলেছি ক্লাস আমরা হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয় 35টি বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয় ক্লাস হবে না, পরীক্ষা হবে না, আমাদের যে বিভিন্ন একাডেমিক কমিটির মিটিং, সিএনডি মিটিং, মডারেশনের মিটিং হবে না, কোনো সিলেকশন বোর্ড অনুষ্ঠিত হবে না, আমাদের যে বিভিন্ন নবীনবরণের অনুষ্ঠান আছে সেই সমস্ত অনুষ্ঠানও আমরা বর্জন কর্মসূচি ঘোষণা করেছি। অর্থাৎ সার্বিকভাবে যত ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কর্ম আছে আমরা সেইগুলো থেকে বিরত রাখবার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আসলে যেটি শুনছিলেন যে সব ধরনের একাডেমিক যে কার্যক্রম রয়েছে সেগুলোই তারা বর্জন করেছেন এবং সেই আন্দোলন তাদের চলমান থাকবে এবং পরবর্তীতে হয়তো বা দিন শেষে তারা ঘোষণা করবেন আসলে পরবর্তী দিন তারা কি করবেন, নাকি এইভাবেই আসলে ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন করে আন্দোলন চলতে থাকবে। সিনথিয়া, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় 2035 সালের মধ্যে উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে পরিণত আর 2045 সালে গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করে একথা বলেন তিনি। বিশ্বব্যাপী উচ্চ শিক্ষায় যে স্থানান্তর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সেই লক্ষ্যে কাজ করছে বলেও জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকালে টিএসসিতে র্যালি, কেক কাটা সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকবে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1921 সালের এই দিনে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে এই প্রতিষ্ঠানের। আমাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা যে বিশ্ববিদ্যালয় এই জাতিকে একটি আত্মমর্যাদাশীল এবং সমৃদ্ধ জাতিতে পরিণত করবে। পৃথিবীর বহু দেশে উদাহরণ আছে একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষার্থীদেরকে সৃষ্টি করার মধ্যে দিয়ে মানব সম্পদ সৃষ্টি করার মধ্যে দিয়ে একটি জাতি
উত্তরোত্তর উন্নতি সাধন করেছে। হলে আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৮ বছর আজ। সেদিনের ঘটনায় নিহতদের স্মরণে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সংস্থা ও নিহতদের পরিবারের সদস্যরা। সকালে র্যাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বাহিনীর মহাপরিচালক হারুনুর রশিদ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, দেশে আর কোনো দিন জঙ্গিবাদ উত্থানের কোনো সুযোগ নেই। জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনো আছে। তবে এই যে এটি যেহেতু একটি মতাদর্শিক, যদিও ভুল মতাদর্শ, একটা ভুল মতবাদ নিয়ে তারা কাজ করে, ফলে এটি দমন করতে গেলে এটি একটি লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস। বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয়, কিন্তু বাংলাদেশই একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি, যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। সুমন, গুলশানের হলি আর্টিজানে হামলায় নিহতদের স্মরণে আর কি কি কর্মসূচি রয়েছে? শ্রদ্ধা নিবেদন শেষে তারা কি বলছেন জানাবেন। সিনথিয়া, ঠিক ৮ বছর আগে হলি আর্টিজান যে বেকারিটি, সেই বেকারির কিন্তু আমরা এখন একদম কম্পাউন্ডের ভেতরে আছি এবং আপনারা সকালে সংবাদে যুক্ত হয়ে যেটি দেখাচ্ছিলাম যে পুলিশ এর যে 2 সদস্য আসলে নিহত হয়েছেন তাদের স্মরণে গুলশানে যে ভাস্কর্যটি করা হয়েছে, সেখানে পুলিশের বিভিন্ন বাহিনী থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছিল। এখন এই হলি আর্টিজান বেকারিটি, আপনি জানেন যে এই বেকারিটির কিন্তু কার্যক্রম ওই ঘটনার পর থেকে কিন্তু বন্ধ আছে এবং এই জায়গাটিতে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কিন্তু আসছেন। আপনি জানেন যে বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পে আসলে অংশ নিতে সেই সময় যারা এসেছিলেন, আমাদের দেশে কাজ করছিলেন, তার ভেতরে কিন্তু প্রায় 18 জনই বিদেশি নাগরিক ছিল 22 জনের ভিতরে। তার ভিতরে ইটালির 9 জন ছিলেন, জাপানের 7 জন ছিলেন, ভারতের 3 জন ছিলেন। তো স্ব দেশের পক্ষ থেকে কিন্তু তারা আসছে। আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত পিটার হাস, তিনিও এসেছিলেন। জানেন যে একজন দ্বৈত নাগরিক ছিল, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নাগরিক, হয়তো সেই জায়গা থেকে তিনিও সমবেদনা জানাতে কিন্তু এখানে ফুল নিয়ে এসেছেন এবং আমরা দেখছিলাম যে ফুল দেওয়ার শেষে তারা কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন এখন। এবং সকালে আমরা আসলে আপনার মাধ্যমে কিন্তু দর্শকদের দেখাচ্ছিলাম যে আর পুলিশ বাহিনীর পক্ষ থেকে যে পুলিশের 2 জন সদস্য আছেন, সেদিন ঘটনা যখন ঘটে অর্থাৎ শুক্রবার রাতে অর্থাৎ 8টার পরে তারা যখন পুলিশ সংবাদ পায়, তারপরেই কিন্তু তারা এখানে এসেছিলেন এবং সহকারী কমিশনার রবিউল এবং বনানী থানার যিনি ওসি ছিলেন সালাউদ্দিন, তিনি এখানে আসার পর প্রথম শুট আউটে কিন্তু তারা 2 জন কিন্তু আসলে নিহত হন এবং তাদের স্মরণেই কিন্তু যে ভাস্কর্যটি করা হয়েছে গুলশান সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে, সেখানে আমরা দেখেছি যে পুলিশের সদস্য যারা আছেন তারা কিন্তু যারা সংস্থার পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, ডিএমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং তারা কিন্তু সবাই সমস্যার একটি কথাই বলেছে যে আর কখনো এরকম জঙ্গি হামলা নয়, বাংলাদেশে আসলে জঙ্গিবাদ উত্থানের কোনো রকম কোনো সুযোগ নেই, সেই জায়গাটি তারা রাখেননি। যদিও ভার্চুয়াল জগতে মাঝে মধ্যে তাদের তৎপরতা দেখা যায়, সেই সব তৎপরতাই কিন্তু আসলে নজরদারিতে রাখা হয়েছে। সবকিছু মিলে তারা আমাদেরকে যে সবসময় যে আশ্বাসের কথাটি কিংবা ভরসার কথাটি শোনান যে জঙ্গিবাদ উত্থানের কোনো রকম সুযোগ এখন বর্তমানে বাংলাদেশে নেই। তো এই ছিল এখন পর্যন্ত আসলে হলি আর্টিজানের 8 বছর পূর্তি উপলক্ষে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এরই মধ্যে তলিয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। হাকালুকি হাওরের পানি ধীর গতিতে কমায় জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার
5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে কোনো সময় পানি বাড়তে পারে বলে আশঙ্কা করছে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম। এ বিষয়ে আরো জানতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই অবস্থায় চর নিম্নাঞ্চলের মানুষ কি পরিস্থিতিতে আছে জানাবেন? সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের কিন্তু সবকটি নদ নদীর পানি বাড়ছে। এর মাঝে কিন্তু তিস্তা নদীর পানি সকাল 9টার যে পরিসংখ্যান রয়েছে সে অনুযায়ী কিন্তু বিপদসীমার এখন 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তুলনামূলকভাবে অনেকটাই। তো এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু নদ নদীর অববাহিকার যে নিম্ন অঞ্চল এবং চরাঞ্চল রয়েছে এগুলো কিন্তু এখনো পানি উঠেছে এবং মানুষের বাড়িঘরে পানি না উঠলেও চারপাশ দিয়ে পানি উঠেছে। বিশেষ করে আবাদি জমি যেগুলো রয়েছে, পাট, বিভিন্ন প্রকার শাকসবজি, কাউন এবং আমন যে আউশ রয়েছে সেই আউশ ধান কিন্তু ক্ষেতগুলো তলিয়ে গেছে, ফলে কিন্তু কৃষিতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বের বন্যায় কিন্তু কৃষিতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বীজতলা যেটি রয়েছে আমন চাষাবাদের, সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। এই নিম্নচর অঞ্চলের মানুষগুলো কিন্তু এই আমন বীজতলা কিন্তু পুনরায় প্রস্তুত করার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আবার যে বন্যা আসছে এর জন্য কিন্তু আমন বীজতলা কিন্তু তারা প্রস্তুত করতে পারবে না, ফলে কিন্তু আমনের যে লক্ষ্যমাত্রা রয়েছে চাষাবাদের সেটি কিন্তু পূরণ না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে গতকাল আমাদেরকে যে 24 ঘন্টা পানি বৃদ্ধি পাবে, এরপরে কিন্তু পানি কমার সম্ভাবনা রয়েছে। তো বন্যা নিয়ে কিন্তু প্রশাসন যেটি জানিয়েছে যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বন্যা মোকাবেলার জন্য। তো সব মিলে বলা যায় যে উজানের বৃষ্টি যদি হয় এবং পানি যদি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু নিম্ন অঞ্চল ছাপিয়ে কিন্তু উঁচু অঞ্চলে পানি প্রবেশ করবে, ফলে কিন্তু দ্বিতীয়বারের মতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে কুড়িগ্রামে। তো চিন্তিয়া এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নূর আহমেদের ছেলে মোহাম্মদ মহিনুদ্দিন ও একই উপজেলার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহত মনসুর আলম জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে আইসিইউতে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার রাত 9টায় মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে বড় পরাজয়ের মুখে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জোট। বুথ ফেরত জরিপে ম্যাক্রোর অ্যানসেম্বল জোট 23% ভোট পেয়ে তৃতীয় হতে যাচ্ছে। অন্যদিকে 34% ভোট পেয়ে শীর্ষস্থান দখল করতে যাচ্ছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। আর প্রায় 29% ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। রোববার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়। ইপসোস সহ 4টি সংস্থার বুথ ফেরত জরিপে এমন চিত্র উঠে এসেছে। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 7 জুলাই। তুরস্কের একটি রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 5 জন মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইজমিরে দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কিছু ভবন ও রাস্তা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র থেকে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর শোনা মাত্রই অভিযানে নেমেছে জরুরি বিভাগের সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রেস্টুরেন্টটিতে নতুন সিলিন্ডার স্থাপন করেছিলেন ওই ব্যক্তি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ বিভাগ। মধ্যাহ্নের সংবাদে পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।